সুন্দর একটা ছোট্ট গ্রাম। সকাল হলেই গ্রামের সবাই যে যার কাজে বেরিয়ে পড়ে। কেউ মাঠে যায়, কেউ বাড়ির কাজ করে, আবার কেউ চুলায় রান্না বসায়। এই গ্রামেরই একটা ছোট জমিতে ভুবন সকাল থেকে পরিশ্রম করছিল। এই জমিতে কাজ করেই কোনো রকমে তার সংসার চলে। অন্যদিকে তার স্ত্রী কমলা ঘরের ভেতর রান্না করছিল, আর পাশে একটা পুরনো খাটিয়ায় বসে তাদের মেয়ে রাধা পুরনো বই নিয়ে পড়ছিল। রাধা খুব গরিব ঘরের মেয়ে হলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। বেলা হয়ে এলে কমলা যায় মাঠে ভুবনকে খাবার দিতে। এই নাও, একটু পানি খেয়ে নাও। সকাল হওয়ার আগেই তো মাঠে চলে এসেছো। এত খাটছো, কিন্তু জমিটাও তো আর আগের মতো ফলন দিচ্ছে না। জমির কি দোষ বলো, আমাদের কপালটাই খারাপ। সার আর পানির জন্য অন্যের কাছ থেকে টাকা ধার করতে হয়, আর ফসল বিক্রি করে যা টাকা পাই বার বেশিরভাগই ধার শোধ করতে চলে যায়। তবে একটা কথা ভেবে আমার ভালো লাগে, আমাদের রাধা একদিন অনেক বড় হবে। কাল মাস্টারমশাই এসে বলছিলেন রাধা পুরো জেলায় সবচেয়ে ভালো ফল করেছে। বড় বড় লোকের ছেলে মেয়েদের পেছনে ফেলে দিয়েছে আমাদের মেয়েটা। হ্যাঁ, মেয়েটা ছোটবেলা থেকে খুব মন দিয়ে পড়াশোনা করছে। সন্ধ্যা হয়ে গেল। রাতে তিনজন মাটিতে বসে শুকনো রুটি খাচ্ছিল। হঠাৎ রাধা সাহস করে বাবা মাকে বলল, বাবা, মা, তোমাদের সঙ্গে একটা কথা বলবো। আমি অনেক ভেবেছি, আমি আর এখানে থেকে পড়তে চাই না। বাবা, মা, আমি দিল্লি যেতে চাই। আমি ইউপিএসসির পড়াশোনা করতে চাই। আমি আইএএস অফিসার হতে চাই। আমি আর দেখতে পারছি না যে তুমি সারাদিন মাঠে খেটে যাচ্ছ, অথচ আমাদের সংসারে ঠিকমতো খাবারও জোটে না। আমি চাই একদিন আমাদের এই গরিবের জীবনটা বদলে দিতে। দিল্লি? ইউপিএসসি? মা, তুই জানিস সেখানে কত টাকা লাগে? দিল্লিতে থাকা, খাওয়া, পড়াশোনা সব কিছুর জন্য অনেক টাকা দরকার। আমি তো সারাদিন খেটেও মাসে ঠিকমতো 2-3 হাজার টাকা জমাতে পারি না। এত টাকা আমরা কোথা থেকে পাবো? টাকা কম আছে বলে কি স্বপ্ন দেখব না বাবা? শুধু বড় লোকের ছেলে মেয়েরাই কি বড় হওয়ার স্বপ্ন দেখতে পারে? গরিবের মেয়ে কি বড় অফিসার হতে পারে না? আমার মেয়ে যখন এত বড় হতে চায়, তখন ওকে আমি আটকাবো না। আমরা একটু কম খাবো। আমি আরও কয়েকটা বাড়িতে কাজ করব, তুমিও আরও একটু বেশি কাজ করবে। কিন্তু মেয়ের স্বপ্নটা আমরা নষ্ট হতে দেব না। ঠিক আছে, তুই যদি সত্যিই যেতে চাস তাহলে আমি তোকে আটকাবো না। যেভাবেই হোক টাকার ব্যবস্থা করব। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করো। পরের দিন ভুবন গ্রামের লোকজনের কাছে সাহায্য চাইতে গেল, কিন্তু গ্রামের শিক্ষিত সুখরাম তার কথা শুনে হেসে বলল, কিরে ভুবন, শুনলাম তোর মেয়েকে দিল্লি পাঠাবি, অফিসার বানাবি। তুই কি পাগল হয়ে গেছিস? কাকা, আমার মেয়েটা খুব ভালো পড়াশোনা করে। মাস্টারমশাই বলেছেন ওকে ভালোভাবে পড়াতে পারলে ও অনেক বড় হবে, তাই একটু সাহায্য চাইছিলাম। আরে এসব বড় বড় স্বপ্ন দেখিয়ে কি হবে? মেয়ে মানুষ, একদিন তো বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠাতেই হবে। এত টাকা পড়াশোনার পেছনে খরচ করে কি লাভ? এই টাকা বরং বিয়ের জন্য রেখে দে। আমাদের গ্রামের নিয়ম মেনে চল। ভুবন কোনো উত্তর দিল না। সে মনে মনে ঠিক করে ফেলল, লোকজন যা খুশি বলুক, সে তার মেয়ের স্বপ্ন থামতে দেবে না। এরপর ভুবন গেল গ্রামের মহাজন গজরাজের কাছে। গজরাজ আরাম করে চেয়ারে বসেছিল। ভুবন হাত জোড় করে তার সামনে দাঁড়ালো। শেঠজি, আমার মেয়েটা খুব ভালো পড়ে, ওকে দিল্লি পাঠাতে চাই। কিছু টাকা ধার দিলে খুব উপকার হতো। আমি দিনরাত কাজ করে সব টাকা শোধ করে দেব। তুই টাকা ধার চাস? ভুবন, নিজের অবস্থা দেখেছিস? যে মানুষটা আমার জমিতে কাজ করে সংসার চালায়, সে আজ মেয়েকে দিল্লি পাঠিয়ে অফিসার বানানোর স্বপ্ন দেখছে। এসব বড় বড় স্বপ্ন গরিবদের জন্য নয়। এমন কথা বলবেন না শেঠজি, আমার মেয়েটার ভবিষ্যৎ আপনার হাতে। আপনি সাহায্য করলে আমি সারা জীবন আপনার হয়ে কাজ করব। ঠিক আছে, টাকা দেব, কিন্তু তার বদলে তোর 2 বিঘা জমিটা আমাকে দিতে হবে। জমি আমার নামে করে দে, তারপর যত টাকা দরকার নিয়ে যা। এখন তুই ঠিক কর, জমি রাখবি নাকি মেয়ের পড়াশোনা করাবি। ভুবন কিছুক্ষণ চুপ করে রইল। ওই জমিটাই ছিল তার বাবা ঠাকুরদার শেষ স্মৃতি, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে সে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলল। কাপা হাতে কাগজে আঙুলের ছাপ দিয়ে জমিটা গজরাজের নামে করে দিল। তারপর টাকা নিয়ে বাড়ি পথে রওনা হলো। বাইরে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। ভুবন বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটছিল।
পরের দিন রাধা দিল্লি যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তার হাতে ছোট একটা ব্যাগ, চোখে বড় স্বপ্ন। বাবা, এত টাকা তুমি কোথায় পেলে? আর তোমার জামাটাও ছিঁড়ে গেছে। আমার জন্য কি কোনো বড় বিপদে পড়েছো? না মা, তুই এসব নিয়ে চিন্তা করিস না। এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করেছি। তুই শুধু ভালো করে পড়াশোনা করো, একদিন তুই অনেক বড় হবি। আমি কথা দিচ্ছি বাবা, তোমার কষ্ট কোনোদিন বিফলে যেতে দেব না। আমার তো আজই তোর জন্য গর্ব হয় মা। তুই শুধু চেষ্টা করে যা, কখনো হাল ছাড়িস না। কিছুক্ষণ পর বাস এসে দাঁড়ালো। রাধা বাবা মাকে প্রণাম করে বাসে উঠে গেল। বাসটা ধীরে ধীরে দূরে চলে গেল। ভুবন দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের চলে যাওয়া দেখছিল। দিল্লিতে রাধার পড়াশোনা শুরু হলো। এদিকে গ্রামের বাড়িতে মেয়ের খরচ চালানোর জন্য কমলা অন্যের বাড়িতে কাজ করা শুরু করলো। একদিন এক বাড়ির মালকিন রেগে গিয়ে বলল, এই বাসনটা ঠিকমতো পরিষ্কার করিসনি কেন? শুনেছি তোর মেয়ে নাকি দিল্লিতে গিয়ে অফিসার হবে। তোমাদের মতো গরিব মানুষের আবার এত বড় স্বপ্ন। মালকিন, আমার মেয়ে ভালো করে পড়াশোনা করতে গেছে। এসব স্বপ্ন বেশি দিন থাকবে না। কয়েকদিন পর শহরের কষ্ট বুঝে নিজেই ফিরে আসবে। আমার মেয়ে ফিরে আসবে না মালকিন। ও আমাদের জীবনটা বদলাতে গেছে। জমি আবার কেনা যাবে, কিন্তু মেয়ের স্বপ্ন ভেঙে গেলে সেটা আর সহজে জোড়া লাগানো যায় না। কিছুদিন পর রাধার মা তাকে সব সত্যি কথা জানাবে বলে ফোন করলো। মা, তোকে একটা কথা বলবো। তোর বাবা তোকে মিথ্যে বলেছিল। তোর পড়াশোনার জন্য ও কারো কাছ থেকে টাকা ধার করেনি। ও আমাদের 2 বিঘা জমি বিক্রি করে দিয়েছে। তোর বাবা নিজের ইচ্ছাতেই করেছে মা। তাই তুই একটা কথা মনে রাখিস, কত কষ্টই আসুক কখনো হাল ছাড়িস না। একদিন তুই বড় অফিসার হলে তোর বাবা মনে করবে তার জমি নষ্ট হয়নি। তার মেয়ের ভবিষ্যতের জন্যই সেই জমি দিয়েছিল। না মা, এখন আমি আর হারব না। বাবার কষ্ট আমি বিফলে যেতে দেব না। এরপর রাধা আরও বেশি করে পড়াশোনা করতে লাগলো। রাত জেগে পড়ত, কখনো বইয়ের ওপর মাথা রেখেই ঘুমিয়ে পড়ত, আবার ঘুম থেকে উঠে পড়তে বসত। 1 বছর পর ইউপিএসসির পরীক্ষার ফল বের হলো। রাধা কাপা হাতে নিজের রোল নম্বর দিল, কিন্তু ফলাফল দেখে সে ভেঙে পড়ল। সে পরীক্ষায় পাশ করতে পারেনি। আমি ফেল করেছি? এটা কি করে হলো? আমি তো দিন রাত পড়েছি। বাবার জমি চলে গেল। আমি বাবার জন্য কিছুই করতে পারলাম না। আমি সব শেষ করে দিলাম। রাধা দিল্লিতে ভেঙে পড়ল। আর এদিকে গ্রামে গজরাজ ভুবনকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। কি হলো ভুবন, তোর মেয়ে তো অফিসার হতে পারলো না। আমি তো আগেই বলেছিলাম এসব স্বপ্ন দেখিস না। নিজের জমি হারালি আর মেয়েও ফেল করলো। এখন সারা জীবন আমার জমিতে কাজ করবি। সেদিন দিল্লিতে রাধা নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল। তারপর বাবাকে ফোন করল। বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি ফেল করেছি। তোমার জমি আমার জন্য চলে গেল। আমি আর পারছি না বাবা। ব্যাগ গুছিয়ে ফেলেছিস কেন? একটা পরীক্ষায় ফেল করেছিস বলে জীবন শেষ হয়ে যায়? আমি জমি বিক্রি করেছি, কিন্তু আমার সাহস বিক্রি করিনি। কিন্তু বাবা, গ্রামের সবাই তোমাকে নিয়ে হাসছে। গজরাজও তোমাকে অপমান করছে। লোকজন কি বলল সেটা নিয়ে ভাবিস না। যতদিন না তুই বড় অফিসার হয়ে এই গ্রামে ফিরছিস, ততদিন আমি কাজ করে যাব। আমার কাজ করতে কোনো লজ্জা নেই। আমি গরিব হতে পারি, কিন্তু তোকে নিয়ে আমার গর্ব আছে। তুই আবার পড়াশোনা শুরু করো, ব্যাগ খুলে ফেলো, আর সবাইকে দেখিয়ে দে গরিবের মেয়েও বড় কিছু করতে পারে। হ্যাঁ বাবা, আমি আবার শুরু করব। আমি শুধু একটা পরীক্ষা হেরেছি, জীবনটা হারিনি। তারপর থেকে রাধা আরও বেশি পরিশ্রম করতে লাগলো। দিনের পর দিন কেটে গেল। রাধা ইউপিএসসির মেইন পরীক্ষায় পাশ করল। তারপর এলো ইন্টারভিউ। রাধা, তুমি তো খুব গরিব পরিবারের মেয়ে। এত কষ্টের পরও তুমি অফিসার হতে চাও কেন? স্যার, আমার বাবা আমার পড়াশোনার জন্য নিজের জমি বিক্রি করে দিয়েছেন। সেদিন আমি বুঝেছিলাম গরিব মানুষের কাছে টাকা না থাকলে অনেক সময় নিজের স্বপ্ন পূরণ করাও কঠিন হয়ে যায়। আমি শুধু বাবার জমি ফেরত পাওয়ার জন্য অফিসার হতে চাই না। আমি চাই কোনো গরিব বাবাকে যেন নিজের সন্তানের পড়াশোনা আর নিজের জমির মধ্যে একটা বেছে নিতে না হয়। আমি যদি একজন গরিব মানুষের জীবনও একটু সহজ করতে পারি, তাহলেই আমি খুশি হব। রাধার কথা শুনে সবাই কিছুক্ষণ চুপ করে রইল। তারা বুঝতে পারল
মেয়েটা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও কিছু করতে চায়। কয়েক মাস পর ইউপিএসসির চূড়ান্ত ফল প্রকাশ হলো। রাধা কাপা হাতে মোবাইলে নিজের রোল নম্বর দিল। হঠাৎ স্ক্রিনে লেখা উঠল, র্যাঙ্ক 1! বাবা, আমি পেরেছি, আমি সফল হয়েছি। তোমার কষ্ট বৃথা যায়নি বাবা। এবার তোমাকে আর কারো সামনে মাথা নিচু করতে হবে না। আমরা জিতে গেছি বাবা। কয়েকদিন পর গ্রামের রাস্তায় একটা সরকারি গাড়ি এসে থামল। গাড়িতে নীল বাতি জ্বলছিল। দরজা খুলে রাধা নামল। এখন সে একজন বড় সরকারি অফিসার। সে সোজা মাঠে গেল। সেখানে তার বাবা ভুবন তখনও অন্যের জমিতে কাজ করছিল। বাবা, তুমি যে স্বপ্নের জন্য এত কষ্ট করেছিলে, আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে। তোমার রাধা আজ অফিসার হয়েছে। এখন তোমাকে আর অন্যের জমিতে কাজ করতে হবে না। চলো বাবা, বাড়ি যাই। আমার মেয়ে, আমি জানতাম তুই একদিন সফল হবি। তোর জন্য আমার সব কষ্ট আজ সার্থক হয়েছে। তুই আমার মাথা গর্বে উঁচু করে দিয়েছিস মা। চল বাড়ি যাই। তোর মা কতদিন ধরে এই দিনের অপেক্ষা করছে। ঠিক আছে বাবা, অনেক কষ্ট করেছো। আজ থেকে আর কষ্ট করতে হবে না। চলো বাবা, বাড়ি যাই।